Hello dear students, welcome to today's topic. So today I will going to discuss data presentation part 1. So learning outcomes are know the appropriate tool for data presentation, then exploring fact from the data. Now types of data presentation. So basically there are three types of data presentation. First one is tabular presentation of data through frequency distribution, and second one is graphical presentation of data, and last one is textual presentation of data by using words, statement or paragraph. So in this slide I am going to discuss about this content, and contents are definition of frequency distribution with examples, construction of frequency distribution table for quantitative data, and last one is graphical presentation of quantitative data. So first thing is that what is frequency distribution. So first I will discuss about the tabulation process and a tabulated presentation of data through frequency distribution. So first we need to know what is frequency distribution. So frequency distribution is a grouping of data into mutually exclusive categories or different classes, showing the number of observation in each class or category. সো তার মানে বোঝাচ্ছে যে ডেটাগুলোকে আমরা প্রথমে ক্যাটাগরাইজ বা ক্লাস ওয়াইজ ভাগ করব, এবং সেই ক্লাসের মধ্যে প্রতিটা ডেটা কতবার করে পড়ছে, এই কতবার করে পড়ার যে টোটাল নাম্বার অফ টাইম, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ক্লাস উইথ রেসপেক্ট টু দেয়ার ফ্রিকোয়েন্সি, এই যে একটা টেবুলেটেড ফর্ম আছে সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, এখন এই জায়গায় টাইপস অফ ফ্রিকোয়েন্সি দেখানো হয়েছে। একটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর কোয়ান্টিটেটিভ ডেটা, অর্থাৎ যদি আমাদের নিউমেরিক ভ্যালু হয় তাহলে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর কোয়ালিটেটিভ ডেটা, অর্থাৎ যদি আমাদের কোয়ালিটেটিভ ডেটা হয় অর্থাৎ নন নিউমেরিক হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। তো দেন আমরা ডিসকাস করব যেটা যে হাউ টু কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর কোয়ান্টিটেটিভ ডেটা, অর্থাৎ যদি আমাদের নিউমেরিক ডেটা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কনস্ট্রাক্ট করতে হবে। ফার্স্ট উই হ্যাভ টু নো দ্যাট। সো এখানে একটা এক্সাম্পল আছে। তো এক্সাম্পলটা এরকম যে একজন প্রফেসর উনি ওনার 30 জন স্টুডেন্টদের মানে লাস্ট উইকে আওয়ার ওয়াইজ তাদের স্টাডি আওয়ারটাকে সার্ভে করে রেকর্ড করেছেন। তো এই হচ্ছে তাদের স্টাডি আওয়ার, এবং টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ছিল হচ্ছে 30 জন। এখন এখান থেকে যদি আমাদেরকে বলা হয় যে অর্গানাইজ অর কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে, এটা আমাদের ম্যান্ডেটরি না বাট আমাদের সুবিধার জন্য, ফার্স্ট থিং ইজ দ্যাট আমরা ডেটাগুলোকে প্রথমে সর্টিং করে নেব। অর্থাৎ ডেটাগুলোকে ফার্স্ট উই হ্যাভ টু সর্টিং ফ্রম স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ ছোট থেকে বড়তে আমাদের আগে ডেটাগুলোকে সর্টিং করে নিতে হবে। দেন সেকেন্ড স্টেপ কিংবা স্টেপ নাম্বার 1 যদি আমি বলি, স্টেপ নাম্বার 1 হচ্ছে উই হ্যাভ টু অ্যাপ্লাই দিস ফর্মুলা। দিস ফর্মুলা ইজ 2 টু দ্য পাওয়ার k ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু n। এখানে আমাদের কে মানে বোঝাচ্ছে হচ্ছে মিনিমাম, অর্থাৎ অ্যাট লিস্ট হাউ মেনি ক্লাস উই হ্যাভ টু ক্রিয়েট, সেই ক্লাসের সংখ্যাটাকে আমরা ডিফাইন করছি অ্যাজ কে দ্বারা। অর্থাৎ কি আমাদের স্টেপ নাম্বার 1 এর উদ্দেশ্য হচ্ছে কে এর মানটা বের করা, অর্থাৎ টোটাল কতটা ক্লাস হবে সেই সংখ্যাটা আমাকে প্রথমে বের করতে হবে। এবং এখানে এন এর মান দ্বারা বোঝাচ্ছে যে টোটাল আমার কতটা অবজারভেশন আছে। তো তার মানে আমরা যদি আমাদের আগের এক্সাম্পলে ফিরে যাই, আমার এখানে টোটাল কতটা অবজারভেশন আছে, টোটাল আছে আমার 30টা অবজারভেশন। সো এখানে এন এর মান হয়ে যাবে, এন এর ভ্যালু হয়ে যাবে 30, এবং 2 হচ্ছে আমার কনস্ট্যান্ট কিংবা ফর্মুলা 2। সো তার মানে হচ্ছে এখানে আমি 2 এর পাওয়ার, দ্যাট মিনস কে এর মান কত বসালে সেটা 30-এর থেকে বড় হবে কিংবা তার সমান হবে, সেই ভ্যালুটাকেই উই হ্যাভ টু কনসিডার অ্যাজ দ্য ভ্যালু অফ কে। ওকে, তো তার মানে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে আমরা যদি 2 এর ভ্যালু মানে 2 টু দ্য পাওয়ার কে এর মানটা, অর্থাৎ আমরা যদি কে এর মান 5 বসাই তাহলে 2 টু দ্য পাওয়ার 5 ইজ 32। তাহলে ডেফিনেটলি 32 ইজ কি গ্রেটার দেন 30। তার মানে অ্যাট লিস্ট উই হ্যাভ টু ক্রিয়েট 5 ক্লাসেস, অর্থাৎ কমপক্ষে আমাকে 5টা ক্লাস ক্রিয়েট করতে হবে। দেন আমাদের স্টেপ নাম্বার 2 এর কাজ টু আইডেন্টিফাই দ্য ভ্যালু অফ আই। এখানে আই মানে কি বোঝায়, আই মানে বোঝায় হচ্ছে দুইটা ক্লাসের আসলে গ্যাপটা কতটুকুন করে আমি নেব, আমি 2 করে নেব, 5 করে নেব, নাকি কি কতটুকুন নেব, সেটা আমার এই ফর্মুলার মাধ্যমে ডিফাইন করতে হবে। তো ফর্মুলাটা হচ্ছে এরকম যে আই এর মান ইকুয়ালস টু এইচ মাইনাস এল। এইচ মানে বোঝাচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই কে। এখানে হাইয়েস্ট ভ্যালু মানে বোঝাচ্ছে সব থেকে বড় যে
ডেটাটা হুইচ ইজ 33.8 এবং এল মানে বোঝাচ্ছে সবচেয়ে লোয়েস্ট যে ভ্যালুটা হুইচ ইজ 10.3। ওকে, তো আমরা যদি এই মানটাকে এই জায়গায় বসায় দিই এবং আমরা অলরেডি বের করেছি কে এর মান হচ্ছে 5, তো সবকিছু কমপ্লিট করার পরে আমরা ফাইনালি যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে 4.7। তো তার মানে আমার প্রতিটা ক্লাসের গ্যাপ হচ্ছে 4.7 করে ধরতে হবে, বাট সেটা যেহেতু একটা ফ্র্যাকশন নাম্বার এসেছে, তো আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা ফ্র্যাকশন নাম্বারটাকে রাউন্ড আপ করে নেব হচ্ছে 5, অর্থাৎ প্রতিটা ক্লাসের আমার গ্যাপ ধরতে হবে হচ্ছে 5 করে। যদি ফ্র্যাকশনের পরে মানে 5 অথবা তার থেকে বেশি আসে আমরা সবাই জানি সেই আগের ভ্যালুর সাথে 1 যোগ করতে হয়। যদি ফ্র্যাকশনের পরে 4 অথবা তার থেকে কম ভ্যালু আসতো তাহলে আমরা 4ই রেখে দিতাম। ওকে, দেন স্টেপ নাম্বার 3তে কি বলছি আমরা, সেট দ্য ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিট। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিট বলতে বোঝায় যে কোন ক্লাস থেকে আমি আসলে আমাদের ক্লাসটা স্টার্ট করব। ইউজুয়ালি সব থেকে যে লোয়েস্ট ভ্যালুটা আছে হুইচ ইজ 10.3, সেই সবচেয়ে লোয়েস্ট ভ্যালু থেকে আমার ক্লাসটা স্টার্ট করা উচিত, অর্থাৎ ক্লাস লিমিটটা আমাকে সেখান থেকে স্টার্ট করা উচিত। তো যেহেতু 10.3 একটা ফ্র্যাকশন, আমাদের সুবিধার জন্য আমরা এটাকে 10 থেকে স্টার্ট করতে পারি। দেন স্টেপ 4 এবং 5 হচ্ছে ট্যালি দিতে হবে, অর্থাৎ ট্যালি মানে হচ্ছে যে আমরা জানি যে ফ্রিকোয়েন্সিকে আমরা যদি সিম্বলিক্যালি প্রকাশ করি, অর্থাৎ আমরা এই জায়গায় একটু চলে যাই, এই সিম্বলিক্যালি যদি আমরা ট্যালিটাকে মানে ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করি, সিম্বলাইজড ফর্মটাকে আমরা ট্যালি বলি, আর এই ট্যালি সংখ্যাটার ম্যাথমেটিক্যাল ফর্মটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, তো আমাদের লাস্ট স্টেপ হচ্ছে কি ট্যালি দিতে হবে এবং কাউন্ট করতে হবে, এবং কাউন্ট যে আমরা করছি সেই কাউন্টিং নাম্বারটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। তো এখন আমাদের প্রিলিমিনারি সব কাজ শেষ, আমরা এখন ফ্রিকোয়েন্সি টেবিলটায় চলে যাই। তো আমরা টেবিলে কি দেখতে পাচ্ছি যে আমরা একটা ইন্টারভ্যাল ওয়াইজ, অর্থাৎ এই বিভিন্ন ক্লাস ওয়াইজ আমরা ডেটাটাকে দেখছি। ফার্স্ট কলামে, সেকেন্ড কলামে দেখছি আমরা ট্যালি, এবং লাস্ট কলামে দেখছি আমরা ফ্রিকোয়েন্সি। ওকে, তো আমরা এখন দেখি যে আমাদের প্রথম কলামে আমরা যেটা বলেছিলাম যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু থেকে শুরু করতে হবে, সবচেয়ে স্মলেস্ট ভ্যালু হচ্ছে 10। তো আমরা 10 করে যদি গ্যাপ মানে 10 থেকে যদি স্টার্ট করি এবং 5 করে যদি গ্যাপ ধরি, তাহলে 10 থেকে 15 হচ্ছে আমার ফার্স্ট ক্লাস। দেন পরবর্তী ক্লাসটা এগেইন 15 থেকে 20। তো আমাদের কোয়েরিজ আসতে পারে, কিছু কিছু জায়গায় আমরা দেখে থাকি যে তারা 15 থেকে স্টার্ট করে না, একটা ক্লাস পর থেকে স্টার্ট করে, দ্যাট মিনস 16 to 21। তো কেন আমরা এই জায়গায় 15 থেকে স্টার্ট করছি? বিকজ আমরা এই জায়গায় এক্সক্লুসিভ মেথডটা ইউজ করছি, এবং ইউজের জন্য সব থেকে বেটার মেথডই হচ্ছে এক্সক্লুসিভ মেথডটা, অর্থাৎ কোনো গ্যাপ না দিয়ে আমরা যদি ক্লাসগুলোকে ডিজাইন করি দ্যাট কুড বি গুড। এবং স্পেশালি এই ডিজাইনটা আমরা করব মানে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি আমাদের কোনো ফ্র্যাকশনাল ডেটা থাকে। তো আমরা এখানে যেহেতু ফ্র্যাকশনাল ডেটা আছে, তো এটার জন্য আমরা এই মানে এক্সক্লুসিভ মেথডটা এই জায়গায় ইউজ করছি, কিংবা ইন জেনারেল আমরা এক্সক্লুসিভ মেথডটাকেই ইউজ করার ট্রাই করব। তো আমরা চলে যাই এখন 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, এইভাবে করে আমরা প্রতিটা ক্লাসের ডিজাইন করেছি। এখন এই 10 থেকে 15 মানে কি বোঝাচ্ছে, যে 10 থেকে শুরু করে 15-এর নিচে পর্যন্ত যতটুকুন যে সংখ্যাগুলো আছে সেটাই আমার পড়বে হচ্ছে এই ক্লাসটাই। যদি এক্স্যাক্ট কোনো 15 থাকে তাহলে সেই 15কে আমরা এই ক্লাসে ইনক্লুড করতে পারবো না, আমরা 15কে ইনক্লুড করব হচ্ছে পরবর্তী ক্লাসটায়। সেম ভাবে যে এখানে 15 থেকে শুরু করে 20-র নিচে পর্যন্ত যতগুলো ডেটা আছে সেই সকল সংখ্যক ডেটা আমাকে এই ক্লাসে বসাতে হবে। ওকে, তো আমরা চলে যাই তাহলে 10 থেকে 15, আমাদের এই 10 থেকে শুরু করে 15-এর নিচে টোটাল কতটা ডেটা আছে আমরা একটু এক্সাম্পলটা চলে যাই। তাহলে 10, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ টোটাল 7টা ডেটা আছে যেগুলো কিনা 10 থেকে শুরু করে 15-র নিচে পর্যন্ত, অর্থাৎ এক্স্যাক্ট যদি 15 আসে তাহলে আমরা সেটাকে এই ঘরে ইনক্লুড করতে পারবো না। তাহলে আমরা দেখলাম কি যে টোটাল এখানে আমাদের টোটাল কতটা অবজারভেশন আছে, 7টা। আমরা জানি ট্যালি মার্কের ক্ষেত্রে যদি 5 হয় আমাদের কেটে দিতে হয়, দেন বাদ বাকি 2 আমরা এভাবে লিখছি। তো এই ট্যালি সংখ্যাটাই বেসিক্যালি আমাদের ফ্রিকোয়েন্সি সংখ্যা। তো সেম ভাবে আমরা পরবর্তী ক্লাসগুলোকেও এইভাবে কাউন্ট করে দিয়েছি। আচ্ছা, পরবর্তী যে স্লাইডটা আমরা পড়বো সেটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর কোয়ান্টিটেটিভ ডেটা। তো আমরা এর আগ পর্যন্ত বা আগের স্লাইডে যেটা ডিসকাস করেছিলাম যে টেবুলেশন পদ্ধতি বা টেবুলেশন সিস্টেম, যার মাধ্যমে আমরা ডেটাগুলোকে প্রেজেন্ট করতে পারি, এবং সেই সিস্টেমের নাম ছিল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন আমরা দেখব যে গ্রাফিক্যাল প্রসেসে কিভাবে আসলে কোনো কোয়ান্টিটেটিভ ডেটাকে প্রেজেন্ট করা যায়, এবং সেই ডেটাগুলো যদি হয় আমাদের কন্টিনিউয়াস ডেটা। অর্থাৎ কন্টিনিউয়াস ডেটা আমরা কেন বলছি বা কি ধরনের ডেটাকে আমরা
কন্টিনিউয়াস ডেটা বলছি, তো সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা চলে যাই যে 3 টাইপস অফ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ফর কোয়ান্টিটেটিভ ডেটা, অর্থাৎ কোয়ান্টিটেটিভ ডেটাগুলোকে আমরা যখন প্রেজেন্ট করতে যাব তখন বেসিক্যালি 3টা গ্রাফ আছে। একটা হচ্ছে হিস্টোগ্রাম, সেকেন্ড ওয়ান হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ওজিভ কার্ভ কিংবা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। তো তার মানে এই 3টে গ্রাফ আমরা স্পেশালি ইউজ করে থাকি যদি আমাদের ডেটাগুলো কোয়ান্টিটেটিভ হয় এবং সেই ডেটাগুলো যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ফরম্যাটে থাকে, দ্যাট মিনস একটা কন্টিনিউয়াস ইন্টারভেলের মধ্যে যদি থাকে, তাহলে সেই ধরনের ডেটাগুলোকে প্রেজেন্ট করার জন্য আমরা স্পেশালি এই 3টা গ্রাফ ইউজ করে থাকি। এবং তোমাদের বোঝার সুবিধার্থে কোন গ্রাফ আঁকতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে এটা সাইড নোটে আমি দিয়ে রেখেছি। যেমন যখন আমরা হিস্টোগ্রাম আঁকতে যাব, আমার এক্স অ্যাক্সিসে লাগবে ক্লাস ইন্টারভ্যাল এবং ওয়াই অ্যাক্সিসে নিতে হবে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি পলিগন যখন আঁকতে যাব, আমার এক্স অ্যাক্সিসে নিতে হবে ক্লাস মিড পয়েন্ট এবং ওয়াই অ্যাক্সিসে নিতে হবে ফ্রিকোয়েন্সি। এবং ওজিভ কার্ভ কিংবা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ যখন আমরা আঁকবো, তখন আমার এক্স অ্যাক্সিসে নিতে হবে আপার লিমিট এবং ওয়াই অ্যাক্সিসে নিতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো এখানে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পল থেকে আমরা শিখবো যে হাউ টু ড্র হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন এবং ওজিভ কার্ভ। তো সেটা করতে যাওয়ার আগে আমাদের এখানে কিছু প্রি ক্যালকুলেশন করে নিতে হবে, বিকজ আমরা এখানে কিছু নতুন টার্ম দেখছি। এক হচ্ছে ক্লাস মিড ভ্যালু, অর্থাৎ আমরা এখন শিখবো যে হাউ টু ক্যালকুলেট ক্লাস মিড ভ্যালু, এবং সেকেন্ড যে নিউ টার্মটা দেখছি হুইচ ইজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। তো আমরা সেটাও দেখবো যে কিভাবে আসলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি জিনিসটা বের করতে হয়। তো এটা ছিল আমাদের এক্সাম্পল। তো আমাদের এক্সাম্পলে আমরা এই ডেটাটা দেখেছিলাম এবং ফ্রিকোয়েন্সি দেখেছিলাম। আমরা এখন শিখবো যে কিভাবে ক্লাস মিড পয়েন্ট বের করতে হয়। তো ক্লাস মিড পয়েন্ট বের করার ফর্মুলা হচ্ছে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, অর্থাৎ দুইটা লিমিটকে আমরা যদি যোগ করে 2 দ্বারা ভাগ করি, যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে ক্লাস মিড পয়েন্ট। তো যেমন এখানে আমরা 99.5 প্লাস 104.5 ডিভাইডেড বাই 2 করলে আমরা যে ভ্যালুটা পাই হুইচ ইজ 102, তাহলে 102 হচ্ছে আমার প্রথম ক্লাসের মিড পয়েন্ট। সেম প্রসেসে আমরা যদি দুইটা লিমিটকে যোগ করে 2 দ্বারা ভাগ দিই, তাহলে যেটা পাচ্ছি অর্থাৎ 107, সেটা হচ্ছে আমার সেকেন্ড ক্লাসের মিড পয়েন্ট। তো এইভাবে করে আমরা প্রতিটা ক্লাসের মিড পয়েন্টকে পেতে পারি। এছাড়াও ক্লাস মিড পয়েন্ট বের করার আরেকটা শর্টকাট ফর্মুলা হচ্ছে, প্রথমে আমরা টিপিক্যাল ওয়েতে অর্থাৎ দুইটা লিমিটকে যোগ করে 2 দ্বারা ভাগ করে প্রথম ক্লাসের মিড পয়েন্টটা বের করব। দেন এই মিড পয়েন্টের সাথে আমরা যদি ক্লাস ইন্টারভ্যালকে যোগ করে যাই, অর্থাৎ এই দুইটা ক্লাসের ইন্টারভ্যাল হচ্ছে কত 5, অর্থাৎ আমরা যদি এখানে এর সাথে 5কে যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি 107। আবার এই 107 এর সাথে আবার যদি আমরা ক্লাস ইন্টারভ্যালকে যোগ করি তারপরে পাচ্ছি আমরা 112। দ্যাট মিনস প্রথম ক্লাসের মিড পয়েন্টকে টিপিক্যাল পদ্ধতিতে বের করে দেন সেটার সাথে যদি ক্লাস ইন্টারভ্যালকে যোগ করে যেতে থাকি, তাহলে আমরা ওই ক্ষেত্রেও আমরা ক্লাস মিড পয়েন্ট পেতে পারি। এটা হচ্ছে ক্লাস মিড পয়েন্ট বের করার শর্টকাট প্রসেস। এখন আমরা চলে যাই যে কিভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে বোঝায় সাকসেসিভ সামেশন, অর্থাৎ আমরা পর্যায়ক্রমিক যদি যোগ করে যাই, সেটা হচ্ছে কাকে যোগ করব, আমরা যদি ফ্রিকোয়েন্সিকে যোগ করে যাই তাহলে যে ফ্রিকোয়েন্সি পাই সেটাই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। যেমন আমার ফার্স্ট ক্লাসের ফার্স্ট ফ্রিকোয়েন্সি ছিল কত 2, তো 2 এর জায়গায় আমার 2কেই রেখে দিচ্ছি বিকজ 2 এর আগে কোনো ভ্যালু নাই। এই 2 এর সাথে যদি আমরা পরবর্তী ফ্রিকোয়েন্সিকে যোগ করি, দ্যাট মিনস 2 প্লাস 8 হুইচ ইজ ইকুয়াল টু 10। দেন 10 এর সাথে পরবর্তী ফ্রিকোয়েন্সিকে আমরা যোগ করি 10 প্লাস 18 হুইচ ইজ 28, অর্থাৎ কি যে ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি এবং তার পরবর্তী ফ্রিকোয়েন্সিকে আমরা যদি যোগ করে করে যাই, যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাই সেটাই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো এই সিস্টেমে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে ফাইন্ড আউট করে থাকি। তো এখানে এই দুটো ছাড়াও আর একটা টার্ম আছে, সেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে বোঝায় যে প্রতিটা ক্লাসে কত পার্সেন্ট করে ফ্রিকোয়েন্সি পড়ছে সেই পার্সেন্টেজটা। তো রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার মেথডটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। যেমন আমরা প্রথম ক্লাসের দেখতে পাচ্ছি এখানে টোটাল পড়ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, আর এটার টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 15, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি 15 মাল্টিপ্লাইড উইথ 100। তো এইভাবে করে আমরা প্রতিটা ক্লাসে কত পার্সেন্ট করে ফ্রিকোয়েন্সি পাচ্ছি সেই পার্সেন্টেজটা আমরা বের করে ফেলতে পারি রিলেটিভ ফ্রিকোয়েন্সি দ্বারা। আচ্ছা, দেন আমরা এখন গ্রাফে চলে যাই। প্রথম গ্রাফটা হচ্ছে আমাদের
হিস্টোগ্রাম। তো আমরা জানি হিস্টোগ্রাম আঁকতে গেলে আমরা আগেই মেনশন করেছিলাম যে টু ড্র হিস্টোগ্রাম উই নিড ক্লাস ইন্টারভ্যাল অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তো ক্লাস ইন্টারভ্যালকে আমাকে বসাতে হবে এক্স অক্ষে আর ফ্রিকোয়েন্সিকে আমাকে বসাতে হচ্ছে ওয়াই অক্ষে। তো আমরা যদি এই ডেটাগুলো ধরে এক্স অক্ষে বসিয়ে দেই, দ্যাট মিনস 99.5 থেকে শুরু করে 104.5, এটা হচ্ছে টোটাল একটা ক্লাস এবং এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 2। দ্যাট মিনস 99.5 থেকে শুরু করে 104.5 এই টোটাল ক্লাসটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। তাহলে এখান থেকে শুরু হচ্ছে 2 পর্যন্ত যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে হচ্ছে কোথায় 104.5 এ। সেম প্রসেসে আমরা যদি পরবর্তীটায় দেখি, সেটা হচ্ছে 104.5 থেকে শুরু করে 109.5.5 এই টোটাল ক্লাসটার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 8। দ্যাট মিনস এই টোটাল ক্লাসটা শুরু হচ্ছে আমার 104.5, শেষ হচ্ছে কোথায় গিয়ে 8 এ গিয়ে, দেন এটা এগেইন নেমে আসছে 109.5 এই পয়েন্টে। অর্থাৎ কি ক্লাস উইথ রেসপেক্ট টু দেয়ার ফ্রিকোয়েন্সিজ নিয়ে আমরা যে কার্ভটা আঁকলাম সেটা হচ্ছে হিস্টোগ্রাম। দেন পরবর্তী কার্ভ যেটা আছে, গ্রাফ যেটা আছে, সেটার নাম ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। আমরা জানি ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে গেলে আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ক্লাস মিড পয়েন্ট আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ক্লাস মিড পয়েন্টকে আমরা বসিয়েছি হচ্ছে এক্স অক্ষে আর ফ্রিকোয়েন্সিকে আমরা বসিয়েছি হচ্ছে ওয়াই অক্ষে। তো আমরা 102, এটা আমার ফার্স্ট ক্লাসের ফার্স্ট মিড পয়েন্ট। তো 102 এগেনিস্টে আমরা কি পাচ্ছি 2, অর্থাৎ এই পয়েন্টের জায়গায়, অর্থাৎ 102 এগেনিস্টে আমরা 2 এই জায়গায় এই পয়েন্টটাকে হাইলাইট করলাম। দেন 107 এর এগেনিস্টে ফ্রিকোয়েন্সি কত 8। তার মানে হচ্ছে এই দুইটা ক্লাসের ইন্টারভ্যাল অর্থাৎ 104.5 থেকে শুরু করে 109.5, অর্থাৎ এই দুইটা ক্লাসের মানে ক্লাস মিড পয়েন্ট অর্থাৎ মিড ভ্যালু হচ্ছে 107। তাহলে এই হচ্ছে 107। তাহলে 107 এর এগেনিস্টে আমরা ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি কত 8। তাহলে এই পয়েন্টের এগেনিস্টে আমরা এই পয়েন্টটাকে হাইলাইট করলাম। এগেইন হচ্ছে 112 এর এগেনিস্টে আমরা পাচ্ছি ফ্রিকোয়েন্সি 18। এইভাবে করে অর্থাৎ প্রতিটা ক্লাস মিড পয়েন্টের এগেনিস্টে আমাকে ফ্রিকোয়েন্সিগুলোকে আগে হাইলাইট করতে হবে, দেন পয়েন্টগুলোকে আমাকে যোগ করে দিতে হবে। তো যেহেতু 99.5 আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল এবং এই জায়গায় কোনো ফ্রিকোয়েন্সি নেই বলে আমরা এটাকে 0-র সাথে কানেক্ট করে এটাকে যোগ করে দিয়েছি। তো এইভাবে অর্থাৎ মিড পয়েন্ট উইথ রেসপেক্ট টু দেয়ার ফ্রিকোয়েন্সি, এইভাবে পয়েন্টগুলোকে হাইলাইট করে দেন কানেক্ট করে দিয়ে আমরা যে গ্রাফটা পাচ্ছি সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। আমরা একটু হিস্টোগ্রামে চলে যাই, যে এই হিস্টোগ্রামের গ্রাফটা আমরা ইউজুয়ালি কোনো ক্রিকেটের স্কোরে যখন দেখি তখন এই ক্রিকেটের স্কোরগুলোকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করার জন্য আমরা সাধারণত এই হিস্টোগ্রামের অনেক ইউজেসটা দেখে থাকি। আচ্ছা, দেন আমরা চলে যাই ক্লাস মিড পয়েন্ট দিয়ে যেটা আঁকলাম, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। এটার পরবর্তী যে গ্রাফটা আছে সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ কিংবা ওজিভ। তো ওজিভ আঁকার জন্য আমরা জানি আমাদের দরকার হচ্ছে কি, আমাদের দরকার হচ্ছে আপার লিমিট এবং আমাদের দরকার হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো আমরা আপার লিমিটগুলো বসিয়ে ফেলি। আপার লিমিট আমাদের মানে বোঝাচ্ছে এখানে 104.5, 109.5, অর্থাৎ প্রতিটা ক্লাসের যে হাইস্ট লিমিটটা আছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আপার লিমিট। তো এই জায়গায় আপার লিমিটগুলো আমরা এক্স অক্ষে বসিয়ে ফেললাম এবং আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলোকে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে নিতে হবে। যেমন আমরা এই জায়গায় ইন্টারভ্যাল আমি 10 করে ধরেছি। তো যেমন 10, 20, 30, 40, 15 আমরা যেভাবে কার্ভ আঁকি না কেন ইন্টারভ্যাল শুড বি ইকুয়াল, ইন্টারভ্যালটাকে আমাকে ইকুয়াল ইন্টারভ্যাল ধরতে হবে। তো আমরা এই ওয়াই অক্ষে নিচ্ছি আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা এবং এক্স অক্ষে নিচ্ছি আমাদের আপার লিমিটটা। তো যখন আমাদের ফার্স্ট ঘরের ফার্স্ট আপার লিমিট হচ্ছে 104.5, এটার এগেনিস্টে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 2। তার মানে হচ্ছে এই 104.5 এর জন্য 2 আমরা এই পয়েন্টটাকে হাইলাইট করলাম। দেন 10 হচ্ছে আমার সেকেন্ড ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবং সেটার আপার লিমিট হচ্ছে 109.5। তো আমরা 109.5 কে মার্ক করলাম 10 এর এগেনিস্টে। দেন 114.5 এটা হচ্ছে আমার থার্ড ক্লাসের আপার লিমিট এবং সেটার করসপন্ডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 28। তো 28 কে আমরা মার্ক করলাম 115 এর এগেনিস্টে। এইভাবে করে অর্থাৎ আপার লিমিট উইথ রেসপেক্ট টু দেয়ার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলোকে আমাকে আগে হাইলাইট করতে হবে, পয়েন্ট আউট করতে হবে, দেন সবগুলোকে আগের মতোই যোগ করে দিতে হবে। এখানেও সেম জিনিসটা, এখানে যেহেতু আমার স্টার্টিং পয়েন্ট ছিল 99.5 এবং সেটার এগেনিস্টে কোনো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ছিল না বলে আমরা 0-র সাথে এটা কানেক্ট করে দিয়েছি। তার মানে হচ্ছে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবং তার
আপার লিমিটের সাথে নিয়ে আমরা যে কার্ভটা আঁকবো সেটাই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ কিংবা ওসিভ। তো তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, তো এই এক্সারসাইজ তোমরা প্র্যাকটিস করবে এবং যদি কোথাও না বোঝো, যখন আমরা ক্লাসে আসবো তখন ওই ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাশন করব এবং যদি কোয়েরিজ থাকে তাহলে সে কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।